আগে। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? এটা দেশের ঘটনা। দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা রাসুল ভাই। নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। তো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আগে 90 সাল শুরু হয়েছিল। খুব বেশি আগেরও না, আবার একদম ইস্যু না। প্রতি সময় এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। জি। তো বেশ মানে আপনার রিকল মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয় তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরানো আর কি টাইপের ছিল আর কি। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো। রাতের বেলা ওর আম্মু আবার বাসায় যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি। তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্বগুলো ছিল, সেই বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বিড়ের পাশে রাখে, এবং দেখা যায় বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়ায় ছিল। আর মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুবই করতে থাকে, এবং দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে, যে বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপর ছাড়বে না, তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। যেটা বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে বিড়াল, পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে। ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশেই থাকছে। এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসা। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না। তো সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায়। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে, এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসা, এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই। বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা কি করে, যে বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন হয় যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে, এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে সব। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে,
ও যখন ঘুমায় মানে ওই ঋতু ঘুমায় আছে এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে তখন মনে করেন 10টা 11টা বাজে রাত এরকম সময় উনি রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে কি বলে মানুষের মতো না, আবার বিড়ালের মতো, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথায় ঘুমটা দিয়ে রাখে কাইন্ড অফ লাইক দ্যাট, এবং সেটা ওই নিতু শুয়ে আছে তার মাথার কাছে গড় 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 করছে এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, অ্যান্ড অন্ধকারের মধ্যে মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে ওঠে, আচ্ছা, সাউন্ড করে লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং করতাম, তো মিতুকে ডাক দেয় যে তুমি কি কোনো বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও, ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ারটা বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে রুমে চলে যায়, এই সময় ওদের কাছে অ্যাবনর্মাল লাগে, এবং ওর আচরণগুলোও খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্ট একটু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে, দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মা মনে হয় কথা বলে একজনের সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছু নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা, তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার এই রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাতে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালেরটা, মানে খুবই ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছে, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায় বসে, এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে, এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরের আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। অ্যান্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর ইসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোনো রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা যেটা আপনার এরকমই করে, এবং ওকে ঝাড়ানোর দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে ওই যে কাজ করতো আর কি, ওই কাকটাটের কাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ে ছেলেকে ডাকা হয় বিড়ালটা কোথায় ফেলছিল, তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই ইসের দিকে যেটা নাকি হাজারিবাগটা ছাড়া যে জায়গাটা,
তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে, তো বলে কি আশ্চর্য ব্যাপার, তো বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং ইউএনএ এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পেয়েছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পেয়েছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসেনি। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো, এরকম মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে সে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোনো এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা শুনছেন অনলাইন ভূত এফএম ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আরজে জিসান। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ইমেলটিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সরাসরি আমি ইমেলে চলে যাই। আমরা অনেকে হয়তো অনেক মানুষের কাছ থেকে আদমখোরের কথা শুনেছি। আদমখোর হচ্ছে এমন এক জিনিস যা বিভিন্ন কবরস্থান থেকে মানুষের মাংস, কলিজা খেয়ে বেঁচে থাকে। আমরা জানি যে শহর অঞ্চলে তুলনায় সাধারণত গ্রাম অঞ্চলে নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। শহরে যারা বাস করে তারা হয়তো এটা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এসব ঘটনা নতুন কিছু নয়। এখন আমি এইরকমই এক আদমখোর ও কবরস্থানের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারেই নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট একটা নদী, আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায় কিছু আজব আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরের দিনই সেই লাশ আর খুঁজে পাওয়া যেত না। অতঃপর পরের দিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়। এমন মাঝে মাঝে কবরের আশেপাশে হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল এবং তারা মনে করলো হয়তো কোনো কুকুর, শিয়াল কিংবা হিংস্র প্রাণীর লাশ নিয়ে খেয়ে ফেলে। তাই তারা কবরস্থানে একটি গার্ড রাখলেন এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই একটি ছোট ঘর করে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর এই ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনা ঘটলো তার বেশ কিছুদিন পর। সেদিন ওই গ্রামের 4 থেকে 5 বছরের ছোট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিলেন, আর তার কবর দেওয়া হয় সেই কবরস্থানটিতে। ওদিন গাট রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এরকম যে কোনো হাড়গোড় চিবালে যেরকম শব্দ হয় ঠিক তেমন। সে ভাবলো নিশ্চয় কবরে কোনো শিয়াল কুকুর এসেছে। তাই সে শব্দ শোনার সাথে সাথেই এক হাতে তার লাঠি, আরেক হাতে একটি হারিকেন নিয়ে কবরস্থানে যায়। এখানে গিয়ে সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বের হয়ে যাওয়া অবস্থা। সে তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকারের অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুর লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই গার্ডের বর্ণনায় সে অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল এই রকম যে 8-9 ফুটের উচ্চতা, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশটা ছিল মানুষের থেকে একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীর ছিল বড় বড় লোমে ঢাকা। এই অবস্থায় দেখা মাত্রই প্রচণ্ড ভয়ে তার হাতের লাঠি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তারপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীর প্রচণ্ড জ্বর হয় এবং আস্তে আস্তে সে প্রচুর দুর্বল হয়ে পড়ে এবং একসময় সে মারা যায়। এরপর সেই কবরস্থানটিতেই তার দেহটিকে মাটি চাপা দেওয়া হয় এবং সেখানে
আর কোনোদিনও কোনো লাশ দাফন করা হয়নি। এই ছিল ভাই আমাদের গ্রামের একটি আদমখোরের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে জানাবেন। ধন্যবাদ। এই বলে সে তার গ্রামের একটি ঘটনা আমাদেরকে শেয়ার করলো আদমখোরের বিষয় নিয়ে। আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এমনকি আমার যতগুলো ঘটনা দেওয়া আছে সেগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটিও আমাদেরকে জানাবেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর সবসময় ভালো দলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার ফার্স্ট স্টোরি। আমার নাম পরিচয় কিছু আসলে প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি আজকে যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ডের বড় ভাইয়ের। তো ঘটনা শুরু করি। তো ঘটনাটা হচ্ছে যে বাড়িটার মধ্যে সে বাড়িটা বর্ণনাটাকে দেই। বাড়িটা হচ্ছে আপনার 4 তলা, আর 4 তলা বাড়ির একটু লম্বা লম্বা আর কি, সিঁড়ি কোঠাটা মাঝখান দিয়ে। তো পেছনের সাইডটা আপনার হচ্ছে এই একটা ওই ডোবার মতো। তো ওই ডোবাতে আসলে কেউ যায় না, অনেক বছর যাবতই পরিত্যক্ত, ময়লা টয়লা ফালাই ভরে ফেলাইছে। তো তো যেই বড় ভাইয়ের কথাটা বলতেছিলাম, তার একটা বদ অভ্যাস ছিল, সে রাতের বেলা অনেক সময় মানে অনেক রাত পর্যন্ত 3টা থেকে 4টা পর্যন্ত ছাদের মধ্যে ঘোরাঘুরি করতো। তো একদিন হঠাৎ করে মাঝখানে যে সিঁড়িকোটা, ওই সিঁড়িকোটার মানে একেবারে সামনের দিকে হচ্ছে রাস্তার সাইড। তো ওই রাস্তার সাইড থেকে সে স্মোকিং করে তো ওই হাঁটতে হাঁটতে পেছনের সাইডে আসছে। তো আসার পরে হঠাৎ করে দেখতেছে যে পেছনের সাইডে একটা মানে কালো শেপ দাঁড়ানো। তো সে আসলে চিন্তা করতেছে যে এটা কি কোনো ছায়াটা পড়লো নাকি। তো সে একটু সামনে যায়। তো সামনে যাওয়ার পরে দেখে যে ওই শেপটা আস্তে আস্তে একটু বড় হইতেছে, আর ওই আপনার হচ্ছে মাথা নাই। ওই আকৃতিটা মানে একেবারে খুব ভালোভাবে দেখতে পারতেছে সে। তো মাথা নাই, বুকের মধ্যে 2টা চোখ, শরীরটা হচ্ছে আপনার সবুজ কালারের, আর হচ্ছে চোখগুলো অনেক বড় বড় লাল, হ্যাঁ, আর ওই শরীরটা অনেক মোটা। তো এইটা দেখার পরে সাথে সাথে সে দৌড় দিয়ে সিঁড়িকোটার মধ্যে আসছে। আসার পরে ওই সে দেখে যে তার পেছন থেকে তার ঘাড় ধরে ফেলছে। তো এমন মানে হাত যে আপনার ওই ওই মানে ওই হাতটা হচ্ছে লোমশ, আর এই কি বলে ওই পিচ্ছিল টাইপের। তো ওই ধরার পরে সে আর নড়তে যেতে পারতেছে না। তো সে মানে খুব তার শরীরের মধ্যে কেমন জানি আঁচড়ের দাগ পড়তেছে, এরকম ব্যথা অনুভব হইতেছে। তারপরে সে ওই হাতের মধ্যে যে সিগারেট খেয়েছিল, যে লাইটার আসলে ওই লাইটার স্পার্ক করার পরে ওইটার সাথে সাথে ওই আপনার শো করে একটা আওয়াজ হয়। ওই যেমন বেলুন ফুলানো বেলুন আছে, ওই বেলুন ওই ফুলায় যদি কেউ ছাইরা দেয় তো শো করে একটা আওয়াজ হয়, যেমন ওই উপরে উঠে যায়। তো ওইটা ঠিক ওইরকম আওয়াজ হয়ে উপরে উঠে গিয়ে ওই ডোবার সাইডে চলে গেছে। তারপরে সে খুব দ্রুত ওই সিঁড়ি দিয়া নাইমা তার বাসাটা হচ্ছে 3 তলায়, 4 তলা বিল্ডিং। উপর থেকে নাইমা যখন সে তার রুম গেটের মধ্যে ঢুকে গেটটা লাগায়, সাথে সাথে গেটের মধ্যে নক হয়। তো এই যে ওই এপাশ থেকে ওপাশ দেখার মতো একটা ছিদ্র আছে গেটের মধ্যে, ওই দরজার মধ্যে তাকায় দেখে যে ওই শেপটা ওই তার ওই সিঁড়িগুলোর মধ্যে দাঁড়ায় আছে। তো সিঁড়িগুলোর মধ্যে লাইট ছিল না, নিচতলার থেকে আলো আইসা একটু মানে বুঝে যেতেছে যে ওইটা দাঁড়ানো আছে, দরজা নক করতেছে। তো সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে আর কোনো দিকে না তাকায় দৌড়ায় যায় ওই তার রুমের মধ্যে যায় শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে। তো তার রুমটা হইতেছে গিয়ে ওই ইসের ওই ডোবার পাশে জানলা আছে। তো ওই আপনার ওই যখন শুইছে তখন ওই তার নাম ধরে ডাকতেছে যে এই নিচে আয়, তারপরে এই দরজা খোল, হ্যাঁ এই আমি তোরে নিতে আসবো, এই ধরনের কথা বলতেছে। তারপরে যেমন মানে খুব খারাপ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। তারপরে সে ওষুধ দেখানো হয়, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। তারপরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর আর কি বিষয়টা শোনার পরে বলে যে ওই ছাদের মধ্যে তাকে রাত্রিবেলা যেতে নিষেধ করছে, কারণ ওই ছাদের মধ্যে যে জিনিসটা চলাফেরা করে সেটা প্রায় আপনার ওই 300 বছর বয়স ধরে এটা এই জায়গায় দেখা যাবে। এটা রাস্তা, হ্যাঁ, এটা ডোবাইতে থাকে আর কি, ডোবাটাতে থাকে, অনেক পুরানো ডোবাটা।
ডোবাটার মধ্যে থেকে ওইখান দিয়ে অনেক দূরে যায়। তো এই রাস্তার মধ্যে মধ্যরাত্রের বেলা ওই রাস্তার মধ্যে পড়ে গেছিল। তোর কপালটা ভালো ছিল যে ওই ওনার কাছে ওই যে ওই লাইটারটা ছিল, না হলে ওনারে ওই শেষ করে ফেলতো ওই দিনই। তো উনি এরপরে থেকে আর ওই যায় না, ওই ছাদের উপরে যায় না। তো প্রায় সময়তেই আপনার হচ্ছে ওই যে ডোবা থেকে রাত্রেবেলা ঘুমানোর সময়, রাত্রেবেলা ঘুমানোর পরে এই দেখে, মানে ওই শব্দটা শুনে, ওই যে এই তুই এই কাজটা ভালো করিসনি, তোকে যদি আমি আবার পাই তাহলে তোকে আমি একদম মাটির মধ্যে কেড়ে ফেলবো, এই ধরনের কথা টথা বলে তারপরেও মাঝে মাঝে আর কি ভয়টয় পায়। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি এখন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। সেটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে, বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল হলো রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল, একজন, আমরা যেটা ওই যে অনেক সময় দেখতাম একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা দেখাতো, জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার টাকাকে, একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেডগুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আর একজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো, তার নাম ছিল হলো রাজা মিয়া। আচ্ছা, তো এই রাজা মিয়া সবাইকে সে জাদু রাজা হিসাবে, মানে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। এরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন দেখে জাদুর রাজা বলেই চিনতো। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং আর রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তা রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। আচ্ছা, তো ওরাও রাজি হয়, যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবে। আচ্ছা, তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। আচ্ছা, তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। আচ্ছা, তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং